আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্টদের দোসর ও দেশের শত্রুরা গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার চক্রান্ত করছে উল্লেখ করে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে তা প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিহিংসা প্রতিশোধ ভুলে দেশকে উন্নত, বাসযোগ্য ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান। বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন বেগম খালেদা জিয়া। ইমরুল আহসানের রিপোর্ট। প্রায় ৬.৫ মাস পর রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উপলক্ষ দলের বর্ধিত সভা। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পর কেন্দ্র ও তৃণমূলের নেতারা একত্রিত হতে পেরেছে উল্লেখ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বেগম জিয়া বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করলেও সবসময় তিনি দেশের মানুষ ও দলের নেতাকর্মীদের পাশেই আছেন। দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। বেগম জিয়া বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার চক্রান্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে সবার ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই অর্জনকে সুসংগত এবং ঐক্যকে আরো বেগবান করি। সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। আসুন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। বিএনপি চেয়ারপারসন বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের জাতীয় নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি। আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। আসুন, জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরো ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি। ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উক্তি স্মরণে রেখে নেতাকর্মীদের চলার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে আসেনি। দলের বর্ধিত সভায় তারেক রহমান অভিযোগ করেন, সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। হাসানুল শাওনের রিপোর্ট। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এমন স্লোগান সামনে রেখে বিএনপির এবারের বর্ধিত সভা। যাতে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোলাটে হবে। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতন্ত্রকে আমি জনগণ মনে করেন, স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশ পুনর্গঠনের সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই সুযোগ এবং সম্ভাবনা নস্যাৎ করতে এরই মধ্যে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাও কিন্তু থেমে নেই, তাদের চক্রান্ত থেমে নেই। সুতরাং এই চক্রান্তকারীদের মোকাবেলা করে কিভাবে দলকে আরো শক্তিশালী এবং সুসংহত করা যায়, আমি আশা করি আপনাদের আলোচনায় সেই সম্পর্কেও সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে। এছাড়া রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের সকল চক্রান্তের বিরুদ্ধে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের অর্থনীতির অবস্থা শোচনীয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণতন্ত্রকে বিঘ্নিত করতে একটি মহল চক্রান্ত করছে, এমন অভিযোগও বিএনপি মহাসচিবের। বর্ধিত সভায় যোগ দেয়া তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, এখনও বিএনপির চূড়ান্ত বিজয় আসেনি, তাই লক্ষ্যে পৌঁছতে হলে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে তৃণমূলের নেতাকর্মীদের। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জাতীয় সংসদের এলডি হল মাঠ প্রাঙ্গণে দলের বর্ধিত সভায় যোগ দিতে সকাল থেকে আসতে থাকেন সারা দেশের ডেলিগেট ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। সভায় মির্জা ফখরুল বলেন, 5 আগস্ট পট পরিবর্তনের পর মানুষ আশা করেছিল জনগণ ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করতে পারবে, কিন্তু এখনো সেই লক্ষ্যে সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছে না দেশের মানুষ। ইতিমধ্যে আপনারা জানেন, দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না। দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতি আর আগামী নির্বাচনের আবহের মধ্যে এই সভা দলীয় কার্যক্রমে গতি বাড়াতে তাদের উদ্বুদ্ধ করবে। বাংলাদেশের আনাচে কানাচে সাধারণ মানুষ সকলকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়। তৃণমূলের একজন কর্মী হিসেবে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। আগামীতে ইনশাল্লাহ বিপুল ভোটে বিএনপিকে যাকে মনোনয়ন দেবে ইনশাল্লাহ আমরা বেরিয়ে আসবো। নতুন প্রজন্ম যারা অ্যাকচুয়ালি ধানের শীষের যে উন্নয়ন, ধানের শীষ যে কি, ধানের শীষের যে কর্মকাণ্ড, তারাও কিন্তু দেখে না। এই গত নিউ জেনারেশন, নিউ ভোটার, তো নিশ্চয়ই সবাই বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ত্যাগী নেতাদের মূল্যায়নের জোর দাবি তৃণমূল নেতাদের।
ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতারা ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে হাইব্রিডদের প্রতিহত করব। গত 17 বছর ফ্যাসিস্ট কর্তৃক নির্যাতিত বিএনপি কখনো কোথাও দাঁড়াতেও পারেনি, অনেক নির্যাতিত হয়েছে। আজকে আমাদের যে দীর্ঘদিন পরে 7 বছর পরে বর্ধিত সভা হলো, এতে করে একটা প্রাণ সঞ্চার তৈরি হবে। বিএনপির এই বর্ধিত সভা থেকে আগামী ত্রয়োদশ নির্বাচনের দলের প্রস্তুতির যাত্রা শুরু হবে এমন প্রত্যাশা নেতাকর্মীদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। কাল আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বড় জমায়েতের মধ্য দিয়ে নতুন এই দলের কমিটি ঘোষণা করা হবে। পরিবার কিংবা ব্যক্তিকেন্দ্রিক না হয়ে এ দল পরিচালিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এসব কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এনটিভির সাথে একান্ত আলাপে তিনি জানান, নতুন এই দল চলবে কর্মীদের চাঁদার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তহবিল গঠনের মাধ্যমে। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষার সৃষ্টি হয় এদেশের মানুষের মাঝে। বিশেষ করে অভ্যুত্থানের নেতৃত্বে থাকা সংগঠকরা ফ্যাসিবাদের পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করে। শুক্রবার তারই ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এ নিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের কাছে প্রশ্ন ছিল, অন্য রাজনৈতিক দলের সাপেক্ষে নতুন দলের মৌলিকত্ব বা বিশেষত্ব কি থাকবে? আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দলটি হতে যাচ্ছে তরুণ প্রজন্মের নেতৃত্বে। এই রাজনৈতিক দলে একটি গণতান্ত্রিক চর্চা থাকবে এবং ব্যক্তি কেন্দ্রিক, তার পরিবার কেন্দ্রিক যে পরিচালনা, এটি হওয়ার সুযোগ নেই। যে কেউ যদি আমার চেয়ে নেতৃত্বের জায়গায় বিভিন্ন প্যারামিটার যোগ্য হয়, আমার প্রস্তুত থাকতে হবে তাকে ওই জায়গাটি ছেড়ে দিতে। মাঠ পর্যায়ে নেতাকর্মীরা কলুর বলদের মতো খাটতো, কিন্তু দিন শেষে ওই স্বপ্নটা দেখতে পারতো না যে সে একজন এমপি হবে। তো এই পথটা আমাদের এখানে সবসময় খোলা থাকবে। 16 বছরে অনেকেই অনেকভাবে চেষ্টা করে যে খুনি হাসিনাকে উৎখাত করতে পারেনি, সেটা তারা করতে পেরেছে। এই জায়গায় এই তরুণ প্রজন্মের নেতৃত্বে রাজনৈতিক যে দলটি হতে যাচ্ছে, সেই দলটি এক্সক্লুসিভ। নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটির কাঠামো এবং পরবর্তীতে কোন প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে তারও ধারণা দেন তিনি। একজন আহ্বায়ক থাকবে, একজন আমাদের এখানে সদস্য সচিব থাকবে, একজন বা একাধিক হতে পারে মুখ্য সংগঠক থাকবে, যেখানে মুখপাত্র থাকতে পারে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব বা যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব, এই পদগুলো থাকবে, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ। আহ্বায়ক কমিটিটা আগে ঘোষণা করতে চাই, এরপরে আমরা আমাদের ডিসিশন মেকিংয়ের জন্য 1 লেয়ারে, 2 লেয়ারে, 3 লেয়ার, ইভেন 4 লেয়ারও হতে পারে আমাদের এই আহ্বায়ক কমিটিকে সাজাতে পারি। যত দ্রুত সময় সম্ভব হয় আমরা একটা কাউন্সিলের দিকে যাব। এ সময় সার্জিসের কাছে প্রশ্ন ছিল, নতুন দল পরিচালনায় আয় ব্যয়ের হিসেব এবং অর্থের উৎস কি হবে? আমরা আমাদের রাজনৈতিক দলের জন্য একটা ফাউন্ডেশন করেছি, যে এই ফাউন্ডেশনে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এই যে ফান্ডিংটি, সেটি আসা শুরু করবে খুব অল্প সময়ের মধ্যে। দল ঘোষণার সাথে সাথে যারা আমাদের মানুষ রয়েছে তাদের আসলে এগিয়ে আসুক, তারা আমাদেরকে এই সহযোগিতা করুক, আমরা এটা চাই। আমাদের এখানে প্রত্যেক সেন্ট্রাল সদস্য তাদের জায়গা থেকে প্রতি মাসে চাঁদা দেয়, আমাদেরও দিতে হয়, তারা তাদের জায়গা থেকে সহযোগিতা করে। এভাবেই এখন পর্যন্ত চলে যাচ্ছে। এখন এটা এভাবে গেলেও আমরা রাজনৈতিক দল ঘোষণা এবং তার পরবর্তী সময় আমাদের স্পষ্ট একটা পলিসি থাকবে। আমরা আমাদের জায়গা থেকে এই অন্তত অর্থনৈতিক স্বচ্ছতার বিষয়টি সবার সামনে নিয়ে এসে নতুন একটা উদাহরণ সৃষ্টি করতে চাই। একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক জানান, যৌক্তিক সমালোচনার আলোকে নিজেদের সংশোধনের মানসিকতা নতুন দলের নেতাদের মধ্যে আছে। তরুণ প্রজন্মের দেশপ্রেম, সাহস এবং ইতিবাচক পরিবর্তনের মানসিকতাই হবে নতুন রাজনৈতিক দলের মূল শক্তি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন নয়, কমিশন এই মুহূর্তে জাতীয় নির্বাচনের কথা ভাবছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সকালে ধামরায়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে তাতেও নির্বাচনের জন্য সরকারের কোনো নির্দেশনা কমিশনের কাছে আসেনি। স্থানীয় নির্বাচনের জন্য 1 বছরের বেশি সময় লাগবে বলে জানান তিনি। নির্বাচন কমিশনার মাসুদ আরও বলেন, সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন কাজ করছে। আমাদের মেইন ফোকাস এখন নির্বাচন, সংসদ নির্বাচন। স্থানীয় নির্বাচনের কথা আমরা এই মুহূর্তে চিন্তা ভাবনা করতেছি না। এবং স্থানীয় নির্বাচনের যে অনগোয়িং যে রিফর্ম প্রসেস চলতেছে, তাতেও কিন্তু স্থানীয় নির্বাচনের আমাদের কাছে কোনো আসে না এই পর্যন্ত।
সরকার কাছ থেকে এরকম কোনো রিকোয়েস্ট আসে নাই বা সরকার থেকে কোনো অনুরোধ আসে নাই। কাজেই যদি এখন এই মুহূর্তে যদি আমরা স্থানীয় নির্বাচন করি তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন। বেক্সিমকোকে ঋণ দেওয়ার জন্য জড়িতদের আইনের আওতায় আনা হবে, আর কেউ বিদেশে থাকলে প্রয়োজনে পাসপোর্ট বাতিল করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। আর বেক্সিমকোর বন্ধ হওয়া 14টি কারখানার 33,000 কর্মী ও কর্মকর্তার পাওনা মেটাতে প্রয়োজনীয় 525 কোটি 26 লাখ টাকা দিচ্ছে সরকার। পরিশোধ শুরু হবে 9 মার্চ থেকে। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। গাজীপুরের সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস বিভাগের 14টি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলোতে 31,669 জন কর্মী ও 1,565 জন কর্মকর্তা কাজ করতেন। আইন অনুযায়ী তাদের মোট পাওনা 552 কোটি 46 লাখ টাকা। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, 9 মার্চ থেকে এই পাওনা দেয়া শুরু হবে। অর্থ বিভাগের ব্যয় খাত হতে 325 কোটি ও 46 লক্ষ টাকা ওনারা দিচ্ছেন। শ্রম মন্ত্রণালয় থেকে লোন হিসাবে আমরা দিচ্ছি 200 কোটি, এবং যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন দ্য মোমেন্ট ইট মানি ইজ ড্রন, ওই সময় টাকাটা উনি রিপ্লেস করে দেবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, কর্মসংস্থান হারানোদের বিষয়ে সরকারের চিন্তা ভাবনা কি? আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, ডোন্ট ওয়ারি, কিছু না কিছু হবে, আমরা তো চেষ্টা করছি। আবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে 16টি ব্যাংক ও 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর 78টি প্রতিষ্ঠানের দায় 50,000 কোটি টাকা। তার মধ্যে খেলাপি হয়েছে প্রায় 32,000 কোটি টাকা এক জনতা ব্যাংকেই, যার পরিমাণ 23,557 কোটি টাকা। এর সাথে সংশ্লিষ্টদের কোনো ছাড় নয় বলে জানান শ্রম উপদেষ্টা। যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে। বিদেশে যারা গেছে তারা হয় তারা যদি আসবে ফেস, অথবা ওইখানেই থাকবে এবং নন ডাটা হয়ে লোকজন আটকা পড়বে। আমি জানি না কী হবে। আই হ্যাভ অলরেডি আস্কড আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দরকার হলে পাসপোর্ট বাতিল করবেন। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি ডক্টর সাখাওয়াত। যা বলার মানুষের মুখের উপরে বলার মতো লোক, হ্যাঁ। সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম। উনি কি বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা উনিই দিতে পারবেন। ধন্যবাদ। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। সেনাপ্রধান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। সেনাপ্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতিও আহ্বান জানান। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের সরকার ব্যবস্থার পরিবর্তন না ঘটলে কোনো সংস্কার কাজে আসবে না। বিদ্যমান সরকার ব্যবস্থায় স্বৈরতন্ত্র নির্মূল করা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। বিকেলে আমার দেশ পত্রিকার কার্যালয়ে জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রণয়নে করণীয় শীর্ষক গোল টেবিল আলোচনায় একথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, বিগত 16 বছরে সশস্ত্র বাহিনীকে নানা অনিয়মের মাধ্যমে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে এই বাহিনীকে
বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়া পিলখানা হত্যাকাণ্ড সহ হাসিনা সরকারের আমলে নানা কর্মকাণ্ডের মাধ্যমে 3 বাহিনীকে দুর্বল করা হয়েছে। জাতীয় নিরাপত্তা বিবেচনায় সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও সশস্ত্র বাহিনীকে সংস্কার করার কথাও বলেন তারা। এখন যে রিফর্ম নিয়ে আলোচনা চলছে সেটার একটা সুরাহা না হলে এই বাংলাদেশের সিকিউরিটি ডক্ট্রিন তৈরি করা যাবে না। কারণ এই রিফর্মের একটা রেজাল্ট আমরা দেখতে চাই। বাংলাদেশের যে সিস্টেম অফ গভর্নমেন্ট এটাকে পরিবর্তন না করে বাংলাদেশের কোনো রিফর্ম ফলপ্রসূ হবে না। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজানে 3 লাখ মেট্রিক টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে 3,89,000 মেট্রিক টন আমদানি হয়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানকে ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক আলিম আক্তার খান। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে তদারকি টিমের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। রমজান ঘিরে নিত্যপণ্যের পর্যাপ্ত আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মহাপরিচালক বলেন, পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল আমদানি হলেও কিছু ব্যবসায়ী বাজারে তেল সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করেছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে এবং তা অব্যাহত থাকবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।